বাসিন্দা স্বপন কুমার সিনহা, তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানস সরোবরগামী পর্যটক দলে ছিলেন তিনিও। গত 25শে আগস্ট পরিবারের সঙ্গে শেষ কথা হয় স্বপন কুমার সিনহার। 26 তারিখ সকালে তারা যখন তিব্বত সীমান্তে ছিলেন তখনই হড়পা বানের ঘটনা ঘটে। তারপর থেকে খোঁজ মিলছে না তার, জানিয়েছে পরিবার। আমার ভাই মানস সরোবর ট্রাভেল করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কলকাতা থেকে 21 তারিখে। গত পরশু দিন আমাদের সাথে ভাইয়ের শেষ কন্ট্যাক্ট হয় সন্ধেবেলা রাত 9:30 নাগাদ। তখন ওরা একটা গেস্ট হাউসে ছিল এবং গতকাল ওদের ওখান থেকে ইমিগ্রেশন করে বেরোবার কথা, মানে মানসের উদ্দেশ্যে টিবেটিয়ান। নেপালে ইন্ডিয়ান এমবাসির সাথে যোগাযোগ করতে পেরেছি। এটুকু বলেছে যে আমরা যদি কোনো সন্ধান পাই তাহলে আমরা আপনাদেরকে জানাবো, কারণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। ওনার পরিবারে ওনার মিসেস আছে, ওনার একটি ছেলে আছে। পরিবারে এখন উৎকণ্ঠার মধ্যে সময় কাটানো ছাড়া আমাদের আর অল্টারনেটিভ কিছু এই মুহূর্তে আমরা সামনে কোনো কিছুই পাচ্ছি না। নেপালে বেড়াতে গিয়ে আজকে পড়েছেন তারকেশ্বরের এক পর্যটক। এখনো খোঁজ মেলেনি স্নেহাশিস দত্ত নামে ওই পর্যটকের। উদ্বিগ্ন পরিবার। মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে 32 জনের দলেই ছিলেন স্নেহাশিস। নেপাল হয়ে চীনে ঢোকার কথা ছিল তাদের। কাল সকালে পরিবারের সঙ্গে যখন কথা হয় তখন নেপাল ও চীন সীমান্তে ছিলেন স্নেহাশিস দত্ত। তারকেশ্বর 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্নেহাশিস দত্ত। উনি আমার সেজ কাকা হন। উনি কৈলাসের উদ্দেশ্যে গিয়েছিলেন, কৈলাস ট্যুরে। তো উনি মানে কাঠমান্ডু ঘুরে নেপালেই ছিলেন, নেপাল চায়না বর্ডারের একটি হোটেলে। লাস্ট আমরা যেটা খবর পেয়েছি, কাল সকাল 7:25 নাগাদ ওনার সাথে আমাদের কথা হয়। উনি তখন নেপাল চায়না সীমান্তের একটি হোটেলে ছিলেন। ওখানকার লোকজনদের সাথে ওনাদের যে ট্যুর গাইড গিয়েছিলেন ওখানে, তাদের কথা হয়েছে যে ওনারা এমবাসির পথে যাচ্ছিলেন, নেপাল চায়না এমবাসির পথে যাচ্ছিলেন। মানে পারমিট নিয়ে তারপর এগোতেন? পারমিট নিয়ে তারপর চায়নার দিকে এগোতেন। তারপরে কৈলাস যাত্রা শুরু হতো। তারপর থেকে ওনার সাথে কোনো 24 ঘন্টার উপর হয়ে গেছে, এখনো কোনো রকম কোনো কন্ট্যাক্ট হয়নি, কোনো রকম কোনো আমরা খোঁজ পাইনি। কিভাবে যোগাযোগ পাবো আমরা, কিভাবে খোঁজ করবো, কার সাথে কথা বলবো কিচ্ছু জানি না। শুধু আমরা হেল্পলাইন নাম্বারে কল করছি, ওনারা বলছেন জানাবো। তো যত সময় বাড়ছে আমরা তত চিন্তায় পড়ে যাচ্ছি। নেপালের এই বিপর্যয়ে মানস সরোবর বেড়াতে যাওয়া অনেক পর্যটকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। যেমন খোঁজ পাওয়া যাচ্ছে না হাওড়ার সাকরাইলের বাসিন্দা অনিতা দাসের। উদ্বেগে পরিবার। গত 21শে আগস্ট কলকাতা থেকে কৈলাস মানস সরোবরের ট্রাভেল এজেন্সির সঙ্গে রওনা হন তিনি। কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে রওনা হন এই 68 বছরের ওই বৃদ্ধা। গত মঙ্গলবার বৃদ্ধার সাথে শেষ কথা হয় তার ছেলের সঙ্গে, এমনই দাবি করা হয়েছে পরিবারের তরফে। গতকাল ওর ছেলের সঙ্গে কথা হলো, বললো যে সকাল 8টার সময় ওর কথা হয়েছে, মা এখনো বেরোয়নি। তারপর তো 10টার সময়, গতকাল 10টায় এই অঘটনটা ঘটলো। তারপর থেকে ওর ছেলেও কোনো খবরাখবর পাচ্ছে না। যোগাযোগ করার চেষ্টা নানাভাবে করছে ছেলে। না, মোবাইল তো বন্ধ হয়ে আছে, সুইচ অফ। নিখোঁজ থানা থেকে বলে গেল উনি মিসিং আছেন। 8টার সময় বলে গেল থানা থেকে মিসিং আছে। খুবই উদ্বেগে আছি। খবর তো পাওয়া যাচ্ছে না, ফোনটা সুইচ অফ রয়েছে। আর তার যে কোম্পানির সঙ্গে উনি গিয়েছিলেন তারা বলছে আমরা কোনো খবর জানি না। গতকাল সকাল 8টা পর্যন্ত আমাদের টিমটা ওখানেই ছিল। তারপরে ওই হড়পা বানের পর থেকে আর কোনো খবর নেই। এই খবর পেলে আপনাদের জানাবো। পুলিশ প্রশাসন থেকে বলে গেছে যে খবর পেলে জানাবেন। রাজ্য সরকার চেষ্টা করছে। এই ভবানীর সঙ্গে যোগাযোগ ওনার ছেলের বৌমা করেছে। উদ্বেগে তো আছি, ওনার কোনো খোঁজ পাওয়া যাবে নাকি, আর দেখতেও পাবো না কোনোদিন, সেটা উদ্বেগের কারণ। নেপালে বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 207 জনের মৃত্যুর খবর, আহত হয়েছেন 73 জন। নেপালের 3টে জেলায় প্রবল ক্ষয়ক্ষতি। বহু জেলায় ভেঙে গিয়েছে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। ভয়াবহ দুর্যোগের পর খোঁজ মিলছে না নেপালের নিরাপত্তা বাহিনীর 911 জন কর্মীর। या दिदी चाहिँ भोगाएर फेरि उत्रेर आउनु भएको।
लग्यो बनाएर लगिसक्यो আপনারা দেখছেন আকস্মিক ঠিক কী পরিস্থিতি তৈরি হয় গতকাল সকাল 9টা নাগাদ নেপালে এই ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটে। রৌদ্রোজ্জ্বল সকাল এবং মানুষ তারা রাস্তায় বেরিয়েছেন, বহু পর্যটক রাস্তায় বেরিয়েছেন এবং হঠাৎ করে এই হড়পা বাঁধ এবং তারা বুঝেই উঠতে পারেনি ঠিক কী পরিস্থিতি তৈরি হয়। একেবারে খড়কুটোর মতো ভেসে যায় বাড়ি ঘর, দোকানপাট, গাড়ি এবং বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে বিপর্যয়ের পর নিখোঁজের সংখ্যা অন্তত 1,500। পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি ঠিক বিপর্যয়ের পর মুহূর্তের ছবি, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখছেন একটা বাড়ি একেবারে মাটির নিচে ডুবে গিয়েছে, কারণ গতকাল যখন এই হড়পা বান আসে একেবারে কালো জল, কাদা মাটি জল এবং সেই কাদার নিচে একেবারে ডুবে গিয়েছে বহু বাড়ি। যদিও এখন বহু নদীতে জলস্রোত তা কিন্তু বিপদসীমার উপরেই রয়েছে। গতকাল ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন সেই ছবি। Ôi, la mà. Oh my god, Mario. Mario, भाग cái đầu भाग. पुरै त्यसरी आमा लाइभ यो चाहिँ है गाइस यस्तो लाइभ छ। ओहो पुरा ड्याम फुटेर आयो यार। आमा ल यहाँ हामीले अब ओहो यार यो पुरै ड्याम फुटेर आएको यो घर गयो यो ल ल ट्युसुली बजारै गयो यार ल गयो यार ओ ए सिलास यता आऊ यता সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই আকস্মিক এই বিপর্যয় একেবারে গোটা ব্রিজ, একটা ব্রিজ নয় একাধিক ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছে এবং জলস্রোত প্রায় 20 থেকে 25 ফিটের মতো ছিল, 25 ফুট উঁচু জলস্রোত ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের মাধ্যমে আমরা সেই ছবি তুলে ধরবার চেষ্টা করছি কিভাবে জলস্রোতে ভেঙে গিয়েছে একের পর এক ব্রিজ। শুধু ব্রিজই নয়, একের পর এক বাড়িঘর, সেই সমস্ত বাড়িঘরও কিন্তু ভেঙে গিয়েছে। সকাল 9টা নাগাদ নেপালে একেবারে রৌদ্রোজ্জ্বল চেহারা এবং কোনোভাবেই কোথাও কোনো বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ করেই একেবারে এই বিপর্যয় নেমে আসে আকস্মিক হড়পা বান এবং প্রাথমিকভাবে যে খবর এখনো পর্যন্ত বহু পর্যটক প্রায় 1,500 মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং ইতিমধ্যে পাশাপাশি আপনাদের আজকের ছবিও আমরা দেখাচ্ছিলাম যে সমস্ত জায়গার উপর দিয়ে এই 20 থেকে 25 ফুট উঁচু হড়পা বান গেছে সেই সমস্ত বাড়িঘর একেবারে কাদা মাটির তলায় চলে গিয়েছে।
वक्त मैं जो कोशिश कर रहा हूँ कि थोड़ा सा और ऊंचाई की तरफ बढ़ूं, जहां पर जो है त्रिशूर रिवर है और त्रिशूर नदी मेरे पीछे है। वो त्रिशूर नदी जिसमें ये सैलाब आया है, इसमें जब सैलाब आया तो बीच में जितने गांव थे, जितने पुल थे, सब बहते चले गए। एक ऐसा ही पुल, ललित अगर हम पुल पे फोकस कर पाए तो देखिए, एक सामने पुल है, वो पुल जो है पूरी तरीके से टूट चुका है। ये रोड के इस पार से उस पार जाने का साधन था, लेकिन यहां पर जो गांव के लोग हैं वो इधर से उधर इस पुल के माध्यम से जाते हैं। लेकिन अब क्या है, पुल पूरी तरीके से टूट चुका है, जो जल स्तर है वो काफी बढ़ा हुआ है। लेकिन फिर भी मैं यहां से ये अपने दर्शकों को बताने की कोशिश कर रहा हूं कि ये जो पुल है अभी भी अगर आप देखेंगे तो करीबन जो है 20 से 25 फुट ऊपर है। लेकिन उस दौरान, यानी कि अब से 24 घंटे पहले जब ये जल सैलाब आया था, ये जो त्राहिमाम वाली जो तस्वीरें आई थी, ये जब उस दौरान ये जो पुल के ऊपर से पानी गुजर रहा था, पुल के ऊपर से यानी से 20 से 25 फुट ऊपर पानी जा रहा था, और अभी भी जल स्तर जो कम हो गया है, फिर भी पानी का वेग और जल स्तर काफी ज्यादा है आम दिनों की तुलना में। ग्राउंड जीरो पर जब हम पहुंचे हैं तो इतना जरूर हम कह सकते हैं कि वो 45 से 50 मिनट शायद गोल्डन, अपनी जिंदगी के वो सबसे महत्वपूर्ण जो है किसी भी व्यक्ति के लिए जो है वक्त होगा, खासतौर पर जो यहाँ पर रह रहे हैं, जिन्होंने उनकी जान को बचा दिया। जो ऊंची ऊंची पहाड़ियां हैं वो उन पर चढ़ गए और उसकी वजह से उनकी जान बच गई। और अभी भी अगर आप ये पुल देखिए, पूरी तरीके से टूटा हुआ, बिखरा हुआ, लटकता हुआ नजर आ रहा है, और अभी भी ये नदी से करीबन जो 15 से 20 फुट ऊपर है। लेकिन उस दौरान क्या आप मंजर सोचिए, जब ये जल सैलाब था और उस दौरान 25 से 30 फुट ऊपर तक पानी बह रहा था। किस तरीके से जो सैलाब आया है, उसके साथ में यहां पर जब हमने लोगों से बातचीत की है, ये पत्थर इसमें से कई सारे ऐसे हैं जो यहां थे नहीं। ललित थोड़ा सा और आगे आइए, अगर हम यहां से दिखा सके, वो देखिए, और जो बड़े बड़े पत्थर जो बह करके आए हैं वो उस मलबे के साथ में, सैलाब के साथ में आए हैं। एबीपी आनंद, एगिए थाके, एगिए राखे।